হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি নবম শ্রেণীর অমূলত সংখ্যার জায়গাটা একটু করাই। আগে যারা আমার ভিডিওগুলো পরপর দেখছো তারাই কিন্তু বুঝতে পারবে, আগের ভিডিওটা দেখে নেবে, তারপরে কিন্তু এটা অমূলত সংখ্যা আসছে। ঠিক আছে, তো আজকে অমূলত সংখ্যা করাবো। দেখো কতগুলো জিনিস বোঝানোর আছে, বুঝিয়ে দিই ভালো করে। এটা বুঝলে তবে অমূলত সংখ্যাটাকে বুঝতে পারবে। তার আগে তোমাদের একটা দেখছি পেজ নাম্বার দিয়েছে 12, 33 দাগের অঙ্কটা। পেজ নাম্বার 12, 33 দাগের অঙ্ক, ক্লাস 9-এ। ঠিক আছে, পেজ নাম্বার 12, 33 দাগের অঙ্ক। 33 দাগের অঙ্ক দেখবে, অঙ্কটা দিয়েছে এখানে। আমি অঙ্কটা টুকে নিই, সরল করি। ঠিক আছে, সরল করতে বলেছে 33-এর একের অঙ্কটা সরল করতে বলেছে। একের অঙ্ক 1 নাম্বার কি দিয়েছে? -7√2 প্লাস 7 ফার্স্ট ব্র্যাকেট √3 প্লাস √2, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তো কেমন করে করছি দেখো। তো -7√2 এটা তুমি 7 দিয়ে গুণ করে দাও, তাহলে হলো 7√3 প্লাস 7√2, এই তো এলো। এবার দেখো -7√2 প্লাস 7√2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার এলো 7√3। হয়ে গেল এটা একেরটা। দুইয়েরটা দিয়েছে -22√3 প্লাস 11 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 2√3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। এই দিয়েছিল দুটো অঙ্ক করতে। ঠিক আছে, এটা করে নিচ্ছি। -22√3 এটা মাল্টিপ্লাই করো, এটা 11 দিয়ে মাল্টিপ্লাই করো, 11 প্লাস 22√3 22√3। তাহলে দেখো -22√3 প্লাস 22√3 কেটে গিয়ে অ্যান্সার এলো 11। এই ছিল তোমাদের অঙ্ক। ঠিক আছে, এরপরে তোমাদের দেখো 34-এর কতগুলো অঙ্ক বলেছে, তাহলে একটু কিছু ব্যাপার নয়। তো 34-এর অঙ্কটা করাই। 34 দাগের অঙ্ক পেজ নাম্বার 13-তে চলে এলো। পেজ নাম্বার 13-তে চলে এসছে। বলছে 1-এর 2, 3-এর 10, 7-এর 4, 8-এর 25, 8-এর 25 আর 13-র 20 এই সংখ্যাগুলোকে দশমিকে বিস্তার করতে বলেছে। তো এগুলো বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, এগুলোকে দশমিকে বিস্তার করতে বলেছে। তো দশমিকে বিস্তার করতে গেলে 1-এর 2কে দশমিকে বিস্তার করলে তুমি কি আসবে? 0.5 আসবে, তাই না? 0.5। 3-এর 10কে করলে আসবে 0.3। এটাকে করলে 4-1-কে 4, 5-6 7, 4-7-এ 28, 4-5-এ 20, 1.75। এটাকে করলে আসবে 0.325 75, 5 এইটা আসবে নাকি 325 75, 8কে 25 দিয়ে ভাগ করে দাও তো, তাহলে দশমিকের জন্য 0, 3 25 75, 5 0 25 2, ঠিক আছে 32 আসছে। আর এটা হচ্ছে 13/20, তার মানে আসছে কত? 13কে তুমি 20 দিয়ে ভাগ করো, তাহলে পয়েন্টের জন্য 0 পেলো। 620 যা 120, 10 পয়েন্টের জন্য 0 পেলো 5, তার মানে 0.65। 0 একটা বলে লেখো 0.65। এখন দেখা যাচ্ছে এই যে অঙ্কগুলোতে দেখো ভাগ মিলে গেছে, ভাগ মিলে গেছে এবং ভাগ শেষ হয়ে যাচ্ছে 0। ভাগ শেষ হয়ে যাচ্ছে 0, ভাগ মিলে যাচ্ছে, মানে দশমিক, এই যে দশমিকটা একটা সসীমের মধ্যে এলো। এই যে ব্যাপারটা, তার মানে এই ভাগটা তুমি করতে পারলে। অনেক ভাগ আছে যেখানে ভাগ মিলবে না, দশমিক 0 আসবে না। ঠিক আছে, এই জন্য দশমিক সংখ্যাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারছি এই পর্যন্ত, এটা জাস্ট বুঝিয়ে দিলাম। এরপরে বলছে দেখো আমরা দশমিক সংখ্যাকে এইখান থেকে বোঝা শুরু হলো। কি বুঝবে দেখো, কতগুলো জিনিস তোমাদের নোট করে নিতে হবে এখানে। ঠিক আছে, পড়তে তোমাদের বিরক্ত লাগবে বইটা যদি বুঝতে না পারো। ঠিক আছে, ওই জন্য বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বইটা পড়ে ইজি, বইটা তোমাদের পড়তে হবে কিন্তু ইজি লাগবে। ঠিক আছে, তো এবার হচ্ছে দশমিক সংখ্যাকে, তাহলে দশমিক সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে দুটো। দশমিক সংখ্যা আমরা দুরকম পাবো। একটা পাবো সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা,
সসীম দশমিক সংখ্যা, আর একটা পাবো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। টার্মিনেটিং এটা 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 হচ্ছে নন টার্মিনেটিং, ঠিক আছে, টার্মিনেটিং দশমিক সংখ্যা। তো সসীম দশমিক সংখ্যা মানে যেগুলো তুমি কিছুক্ষণ আগে দেখালাম সেগুলো সবই সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা নিয়ে বৈশিষ্ট্য হচ্ছে এর হরে মানে এলসিএম ডিনোমিনেটারে হরে হরে মৌলিক উৎপাদক হবে, হরে মৌলিক উৎপাদক হবে 2, 5 এগুলো, ঠিক আছে। আর যদি হরে 2, 5 মৌলিক উৎপাদক হয় তাহলে এটাকে তুমি কিন্তু সসীম দশমিকে আনতে পারবে, ঠিক আছে। তো সসীম দশমিকে আমি তোমাকে বলছিলাম যে একটা দিয়েছিলাম দেখবে 13 20 দিয়েছিলাম, তাই না, একটা 13 20। তো 20 মৌলিক উৎপাদকে কি আসছে, 2 আর 5 আসছে। 20 মৌলিক উৎপাদকে 20কে যখন তুমি মৌলিক উৎপাদকে ভাঙবে, দেখো 2 10 20, 2 5 10, তাহলে 2 আর 5 এলো। তা এই যে যার হরে মৌলিক উৎপাদক 2 আর 5 হবে সেগুলো সবই সসীম হবে, আর যেটা হবে না সেটা অসীম, ঠিক আছে, এটা ছেড়ে দাও। তাহলে সসীম দশমিক সংখ্যা আর আবৃত্ত দশমিক, মানে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে সসীম দশমিক সংখ্যা কি বললাম, যার হরে, সসীম দশমিক সংখ্যার লেখাটা তোমাকে লিখতে হবে। সসীম দশমিক সংখ্যার লেখাটা এভাবে লেখো, p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে মূলদ সংখ্যাকে p/q আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কিউ এর মৌলিক উৎপাদক মানে হরে কিউ এর মৌলিক উৎপাদকে 2 এবং 5 উৎপাদকে 2 এবং 5 থাকে। আর ভাগফল কি হয়, ভাগফল একটি দশমিক সংখ্যা হয়, এটার বৈশিষ্ট্য দশমিক সংখ্যা হবে, ভাগফল দশমিক সংখ্যা হয়, আর ভাগশেষ শূন্য হয়। ভাগশেষ মেন হচ্ছে ভাগশেষ শূন্য হতে হবে। তাহলে তোমরা যখন 13 20 করছিলে, তো 13কে 20 দিয়ে যখন ভাগ করছিলে, আমি দশমিক নিলাম, শূন্য নিলাম, 2 6 12 120, 1 0 দশমিকের জন্য আবার শূন্য পেলো, 5 20 100। তাহলে কি হলো দেখো, এখানে ভাগশেষ শূন্য এবং এখানে ভাগ মিলে গেছে, ভাগ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, এটা হচ্ছে সসীম দশমিক। তাহলে সসীম দশমিক সংখ্যা কোনটা, যেটাকে p/q আকারে প্রকাশ করে যখন আমি দশমিকে বিস্তার করব, যদি হরের মৌলিক উৎপাদকে 2 আর 5 থাকে তাহলে ভাগফল একটা দশমিক সংখ্যা হবে, আর ভাগশেষ হবে শূন্য। কি বললাম ভালো করে শোনো, p/q আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কিউ মানে হর, কিউ এর মৌলিক উৎপাদকে 2 এবং 5 থাকে, ভাগফল দশমিক সংখ্যা হয়, ভাগশেষ শূন্য হবে, ঠিক আছে। তাহলে সেটাই হবে সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। এইবারে আমরা চলে আসছি অসীমের কথা, ঠিক আছে। এটা হলো এবার অসীমের কথা। তার আগে একটা জায়গা লিখে নাও তো, এটা তোমাকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। প্রতিটি সসীম আর আবৃত দশমিক সংখ্যাই হলো মূলদ সংখ্যা। তার মানে সসীম ও আবৃত, যত সসীম আর আবৃত দশমিক সংখ্যা হবে, যত সসীম ও আবৃত দশমিক সংখ্যা এরা সকলে সসীম আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, এরা মূলদ সংখ্যা হবেই, ঠিক আছে, এরা কিন্তু মূলদ সংখ্যা হবে। তবে সসীম এবং আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা হবে। তাহলে সসীম হলো। এবারে অসীম কি, কোনো একটা জিনিসকে তুমি যখন ভাগ করতে যাচ্ছ, যদি অনাবৃত্ত হয়, ঠিক আছে, যদি অনাবৃত্ত হয়, সসীম আর দশমিক সংখ্যা মূল আমি যদি এমন কোনো সংখ্যা পাওয়া যায় যেটা অসীম অনাবৃত্ত,
অসীম অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এটা আবার কি? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাই হলো, এই সংখ্যাই হলো অমূলত সংখ্যা। তাহলে অমূলত মানেটা আগে এই জায়গাটায় বোঝার অনেক ব্যাপার আছে। কোনো একটা জিনিসকে তুমি ভাগ করছো আর ভাগ ফলে রেজাল্ট আসছে 0 1 0 1 1 0 1 0, এই চলতেই থাকছে, এই ডট ডট চলে আসছে। তার মানে এটা শেষ হচ্ছে না, আবার তুমি এক তো শেষ হচ্ছে না, আবার তুমি আবৃত্ত দশমিক করতে পারছো না। যেমন তুমি 1-এর 3 যখন ছিল, 1কে যখন 3 দিয়ে ভাগ করছিলে, 0.0 3 3 যা 9 1 3 0 3 3 যা 9 1 0 3 3 যা 9, তার মানে এক সংখ্যাটা বারবার ফিরে আসছিল, তার জন্য আমি 0.3 মাথায় পৌনে দিতে পারছিলাম। কিন্তু এখানে যে ভাগ ফলে এরকম কেসটা আসবে, 1 0 কোনোটাই রিপিট হচ্ছে না, 1 0 তারপরে 1 1 0 তারপর 3টে 1 0, কোনোটাই রিপিট হচ্ছে না, তাহলে আমি আবৃত্ত করতে পারছি না, যার জন্য এটা অনাবৃত্ত আর অসীম। তাহলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হলো অমূলত সংখ্যা, রাইট? বোঝা গেল এবারে? এটা হচ্ছে অমূলত সংখ্যা, বোঝা গেল? এবারে অসীম হতে হবে, অনাবৃত্ত হতে হবে, যে দশমিক সংখ্যা অসীম এবং অনাবৃত্ত সেটাই অমূলত সংখ্যা, ঠিক আছে? এইবারে আমি তোমাদের নিয়ে আসি অন্য জায়গায়, ঠিক আছে? রিপিটেড, এটা রিপিট হবে না, রিপিট হচ্ছে না। এইবারে এই অমূলত সংখ্যার আবার দুটো ভাগ আছে, দেখো, অমূলত সংখ্যা, এটা বোঝা গেছে। এবার আসছে অমূলত সংখ্যার ভাগগুলো, ঠিক আছে? একটা হচ্ছে বীজীয়, একটা হচ্ছে তুরীয়, অবীজীয় বা তুরীয়। এই তুরীয়টা নিয়ে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, একবার দিয়েছিল বোধহয় মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে? তো ছেলেরা থল কুলকে যে পাচ্ছে না যে তুরীয় বা অবীজীয়, অবীজীয়টা অনেকে জানতো, তুরীয়টা জানতো না। তো তোমার নাম কিন্তু সবটাই জানতে হবে, ঠিক আছে? তো বলছে অমূলত সংখ্যা, অমূলত সংখ্যার দুটো ভাগ, একটা হচ্ছে বীজীয় অমূলত সংখ্যা, একটা হচ্ছে বীজীয় অমূলত সংখ্যা, হয়েছে? আর একটা হচ্ছে অবীজীয়, অবীজীয়, অবীজীয় বা তুরীয় অমূলত সংখ্যা, তুরীয় অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তো এই বীজীয় অমূলত সংখ্যা আর তুরীয় অমূলত সংখ্যা মানেটা বলছি। ধরে নাও কোনো একটা সমীকরণ পেয়েছো, দ্বিঘাত সমীকরণ, x² - 2 = 0, তাহলে সেখানে x² = এলো 2, তাহলে x এর মান এলো √2। তাহলে তার মানে এই সমীকরণটার বীজ, একটা বীজ √2, এটা যদি তুমি প্লাস মাইনাস করো তাহলে +-√2, তাহলে x = +-√2, তার মানে এর দুটো বীজ, একটা হচ্ছে +√2 আর একটা হচ্ছে -√2, তাহলে এর বীজ পাওয়া যাচ্ছে, তাই এটা বীজীয় অমূলত সংখ্যা, ঠিক আছে? আবার একটা উদাহরণ নাও, x² তোমাদের বইয়ে আছে -11 = 0, তাহলে x² = 11, তাহলে x +-√11, তার মানে এর দুটো বীজ, একটা বীজ +√11, একটা -√11। কিন্তু কিছু সংখ্যা আছে যেমন পাই, ই, এরা কিন্তু এদের বীজ পাওয়া যায় না, এদের বীজ পাওয়া যায় না, খুব কঠিন বীজ পাওয়া, ঠিক আছে? এদের বলা হচ্ছে, এদের দশমিকে প্রকাশ করা খুব কঠিন, এদের দশমিকে প্রকাশ করা খুব কঠিন, এদের দশমিকে প্রকাশ করা কঠিন, হবে না তা নয়, কঠিন। তাহলে যদি বলা তুরীয় অমূলত সংখ্যা উদাহরণ দাও, তখন লিখবে পাই বা ই, ঠিক আছে? এটা ছোট হাতের ই লিখবে, ঠিক আছে? ইটা তোমরা পরে ক্লাসে উঠবে, তখন বুঝতে পারবে কি জিনিস। তো এই ছিল তোমাদের অমূলত সংখ্যার চ্যাপ্টারটা কিছু অঙ্ক। এবার দেখো তোমাদের 43 নম্বর অঙ্কে 43 দাগের অঙ্কে যাচ্ছি আমি। 43, বোঝা গেছে? এইটুকু, এই যেটুকু করাচ্ছে এইটুকুই যথেষ্ট এর, ঠিক আছে? এটা মন দিয়ে করতে পারলেই, এটা যদি তুমি শিখে নাও তাহলে তুমি ভালোই শিখে গেলে, ঠিক আছে? এর বেশি আর কিছু দরকার হবে না।
অঙ্কের জন্য এক্সট্রা বইয়ের খুব একটা দরকার পড়ে না, ঠিক আছে। তো ওই প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার পড়াই যথেষ্ট, কিন্তু বা তোমাদের যারা 9-এ পড়ছো তাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যথেষ্ট ভালো, মানে ওটা প্র্যাকটিস করলে হবে, কিন্তু তার আগে অঙ্কগুলো শেখো, অঙ্ক না শিখলে ওটা নিয়ে কী করবে, ঠিক আছে। এবার দেখো আমি বলছি, এবারে পেজ দেখো, পেজ হচ্ছে 16, 43 নম্বর দাগের অঙ্ক। কি বলেছে, 1-3 আর 2-3 এর মাঝে এর মাঝে 1-3 আর 2-3 মধ্যে একটি অমূলদ সংখ্যা, মধ্যে একটি অমূলদ সংখ্যা লেখো। অমূলদ সংখ্যা চাইছে। তো 1-3 মানে কি? 1-3 মানে তুমি ভাগ করবে যখন দেখবে 0.333 এসব আসতে থাকবে, মানে 0.3 পৌনঃপুনিক, ঠিক আছে। আর 2-3 মানে কি আসছে দেখো, ভাগ করো, দেখো 0.03618, 19, 20, 0.03618, এই চলতেই থাকবে, তাই না, এরকম করে চলতেই থাকবে, তার মানে 0.6 পৌনঃপুনিক। তাহলে 1-3 আর 2-3 মাঝের সংখ্যা মানে কি, 1-3 প্লাস 2-3 ভাজিত 2। 1-3 ভ্যালু বেরিয়েছে 0.3 পৌনঃপুনিক, 2-3 ভ্যালু বেরিয়েছে 0.6 পৌনঃপুনিক বাই 2, তার মানে 0.9 পৌনঃপুনিক বাই 2। তার মানে কি আসবে, 0.9কে তুমি 2 দিয়ে ভাগ করো তো 2-4 8, এখানে পয়েন্টটা বসে গেল, 2-4 8, 1 দশমিকের জন্য 0 পেলে, 2-5 10, তার মানে 45 পেলে, তাহলে 0.45 পেলে, তাহলে এর মাঝের মূলদ সংখ্যা হলো, এর মাঝের মূলদ সংখ্যা লিখবে, অতএব 1-3 ও 2-3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা হলো 0.45, ঠিক আছে। একটা অমূলদ সংখ্যা হলো 0. তোমার কি বেরিয়েছিল 45, তাহলে 450 দাও, তারপরে 455 45 দুটো 0 দাও, তারপরে 45 তিনটে 0 দাও, এই চলতে থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা, তাহলে তোমাকে এটা চেয়েছিল, একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এইবারে বলছে তোমাকে এটা একটা দিল, এবার 44 নাম্বার দাগে যাও, বোঝা গেছে এটা। এবারে 44 নাম্বার দাগে যাও, 44 নাম্বার দাগটা পেজ 16তেই আছে, পেজ 16তেই 44 নাম্বার দাগের অঙ্কটাকে ভালো করে দেখো। কি বলেছে, আমি 0.23 এরকম করে বাড়িয়ে গেছে, আর একটা হচ্ছে 0.25 0.255 255 ডট, এই দুটোর মাঝে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। কি বলেছে, দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, ওটা দিচ্ছে অমূলদ সংখ্যা। আর 44-এরটা বলছে সংখ্যা দুটো দিচ্ছে, একটা হচ্ছে 0.23, একটা হচ্ছে 233 ডট 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 ডট, আর একটা দিচ্ছে 0.25 255 255 ডট 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 ডট। এর মধ্যে একটি, এই দুটি মূলদ সংখ্যা, অমূলদ চাইনি কিন্তু, দুটি মূলদ সংখ্যা, তার মানে যা শেষ আছে, তাই তো। তাহলে তুমি এর মধ্যে বড় কোনটা, এটা, তাহলে এর মধ্যে দুটি মূলদ সংখ্যা, একটা 0.25 আর একটা 0.2525, এর মাঝেই তো পড়ছে। তাহলে একটা হচ্ছে 0.25 আর একটা 0.25, আমরা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, এটা আর একটা মূলদ সংখ্যা, এরপর তো আমরা কিছু লিখি, ডট ডট তো দিচ্ছি না, ঠিক আছে। এইভাবে এইটা হলো কথা। সকল বাস্তব সংখ্যা বলছে, সকল বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যা তো দশমিকে বিস্তার সম্ভব, যে কোনো বাস্তব সংখ্যা না, বাস্তব মানে তো তোমাদের বলেছি, যে কোনো বাস্তব সংখ্যার দশমিকে বিস্তার সম্ভব, এইটা শূন্যস্থান দেয়। সকল বাস্তব সংখ্যার দশমিকে বিস্তার সম্ভব, দশমিকে তুমি বিস্তার করতে পারবে, দশমিকে বিস্তার
সম্ভব। ঠিক আছে, তাহলে সকল বাস্তব সংখ্যার দশমিক বিস্তার সম্ভব। ঠিক আছে, এইবারে আমরা সংখ্যা রেখায় 45-এরটা দিয়েছে, এটা একটু বোঝাবার জিনিস আছে, এটার জন্য আজকের অঙ্কটা। ঠিক আছে, এটা একটু বোঝাবার আছে। 45 দাগ 45, পেজ নাম্বার 17 হবে। হ্যাঁ, পেজ নাম্বার 17। এই অঙ্কটাকে দেখো, তোমাদের এগুলো করাচ্ছি, ভালো করে দেখে যাও, এগুলো খুব দরকার আছে করা বই থেকে থেকে। এরপরে তোমরা বই থেকে করতে পারবে, আমার ভিডিওর এই এপিসোডটা দেখে নিয়ে তোমরা করতে পারবে আশা করি। ঠিক আছে, তো এবার দেখো কোশ্চেন নাম্বার 45, মানে দাগ নাম্বার 45, পেজ নাম্বার 17। ঠিক আছে, পেজ নাম্বার 17-এ বলছে সংখ্যা রেখায় কোশ্চেনটা বলছে সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করো। বাস্তব সংখ্যাটি স্থাপন করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝাবার জিনিস। বাস্তব সংখ্যাটি স্থাপন করতে বলেছে, স্থাপন করো, এই বলেছে তোমাকে অঙ্কটা। ঠিক আছে, সংখ্যা রেখায় এই 3.256। ঠিক আছে, এইবারে 3.256 এই সংখ্যাটা হচ্ছে 3 আর 4-এর মাঝে, 3 আর 4-এর মাঝে, 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট। তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা নিই, এখানে একটা সংখ্যা রেখা নিই, তা এটাকে যদি আমরা বলি যে 0 দাগ, এটা -1, এটা -2, ইকুয়াল ডিভিশন নেবে। ঠিক আছে, তো এদিকে অ্যারো চিহ্ন মারবে, এদিকে অ্যারো চিহ্ন মারবে। এটা তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, তারপরে 5, 6 এর নিয়ে নিলে সংখ্যার কথা 3 আর 4-এর মাঝে। এই 3 আর 4 সংখ্যাটাকে এই যে সরি 3 আর 4 এই যে সংখ্যাটাকে ম্যাগনিফাইং করো, মানে লেন্সে দেখবে একটা লেন্সের চিহ্ন দেওয়া আছে, এটাকে বড় করো 3, 4টাকে। তাহলে আমি আবার সংখ্যাটাকে এখানে একটা নিই, ওই একই লেন্থের সংখ্যা নেবে কিন্তু এটা যত লেন্থের এটা তত লেন্থের। ঠিক আছে, এইবারে তুমি এখানে এসে এই তিনটা এখানে লেখো, 3 আর 4টাকে লেখো এখানটাতে। ঠিক আছে, 3 আর 4 হয়েছে, 3 আর 4। কেন বলছি, 3-এর পর আসবে 3.1, তারপরে আসবে এইরকম 3.2, 10টা নেবে। ঠিক আছে, মোটামুটি এর মধ্যে 10টা দাগ নাও। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 6, 7, 8, 9 and 10। ঠিক আছে, তাহলে এই দাগটা হচ্ছে 3.1, এই দাগটা হচ্ছে 3.2, এই দাগটা হচ্ছে 3.3, এই দাগটা হচ্ছে 3.4, এই দাগটা হচ্ছে 3.5, এই দাগটা হচ্ছে 3.6, এই দাগটা হচ্ছে 3.7, এই দাগটা হচ্ছে 3.8, এই দাগটা হচ্ছে 3.9। তোমার কি বলেছে 3.2, আর মানে 3.2 দেখো তো, 3.2 এখান থেকে এই 3.2 মানে 3.25, মানে 3.2 আর 3.3 মাঝে। দেখো 3.25টা কার মাঝে, 3.2 থেকে 3.3 মাঝে, এর মধ্যে অবস্থিত। তাহলে 3.2 আর 3.3টাকে ম্যাগনিফাইং করো। ঠিক আছে, এইটাকে 3.2 আর 3.3 মানে এটাকে ম্যাগনিফাইং করো। ম্যাগনিফাইং করে আবার এটাকে এরকম করে সমান দাগ একটা নাও, আবার একটা সমান দাগ নাও। এইবারে এইখানে 3.2টা এখানে নাও, এখানে 3.2, তেমনি এখানে মাঝে 9টা দাগ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে তুমি করে দাও এটাকে 3.3, বুঝছো তো? তাহলে এটা 3.21, 2 থেকে শুরু, 3.21, এটা 3.22, এটা 3.23, এটা 3.24, এটা 3.25, এটা 3.26, 3.26, এটা 3.27, 3.27, এটা 3.28, এটা 3.29, আর এটা 3.3। এখন তোমাকে বলছে 3.25, এবার হচ্ছে 3.25 তো পেলে, 3.256, এবার কি বলছে দেখো 3.256, এটা হচ্ছে 3.25 আর 3.26 এর মধ্যে কোথাও অবস্থিত,
2.25 থেকে বেশি, 2.5 আর 3.26, তাহলে 3.25 আর 3.26 এইটাকে এবারে ম্যাগনিফাই করো। ম্যাগনিফাই করে এবারে এই লাইনটাকে আবার টানো, ঠিক আছে? হয়েছে? তাহলে এখানে করো 3.25, 3.25টা এখানে 3.25, মাঝে 10টা দাগ, 9টা দাগ দাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইখানটা হয়ে গেল তোমার 3.26। এখানে করো এটাকে আবার 3.25, তো 1 বাড়াও, 3.251, এটা 3.25252, এটা 3.253, লেখাটা ছোট হয়ে গেল, 3.254, এটা হচ্ছে 3.255, এইটা হচ্ছে 3.256, এমনি করে লিখে যাও, 3.257 ইত্যাদিতে লেখো। তাহলে এইটা হচ্ছে 3.256, এই পয়েন্টটা হচ্ছে 3.256, তোমাকে 3.256 বলেছিল, ঠিক আছে? আবার বোঝাচ্ছি এটাকে, নিচের লেখাটা দেখবে একটু, খুব ছোট হয়ে গেল লেখাটা। তো আমাকে বলেছিল 3.256, তো এই সংখ্যাটা 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, তাই আমি 3 আর 4টাকে ম্যাগনিফাইং করেছি। 3 আর 4টাকে, তাহলে 3 সংখ্যাটা এখানে এসছে, এইটা এমনি করে দাগ দেবে, এই সংখ্যাটা 3টা এখানে এসছে, 4টা কোথায় গেছে? ওখানে গেছে, 4টা গেছে এখানটাতে, রাইট? এইবারে 3 পরে কি হয়, 3 আর 4-এর মাঝে, 3 আর 4-এর মাঝে 3টা 0.1, 3.2, 3.3 থেকে আরম্ভ হবে। তাহলে দেখো 3.1, 3.2, 3.3 করে করে আমি 3.9 and 40, ঠিক আছে? এইবার আমাকে বলেছে 3.2 আর 3.2, তাহলে আমি এখানে 3.2 পেলাম, আর 3.2 পেলাম, আর 3.25 চাইছে। তাহলে 3.25টা 3.2 এবং 3.3 মাঝে, ভালো করে বোঝো, এই জায়গাটা শুধু বোঝার, এই জায়গাটাই বোঝার, 3.25টা কার মাঝে, মানে 3.2 এর থেকে বড় আর 3.3 থেকে ছোট। তাহলে আমি এই জন্য 3.2 আর 3.3কে আমি ম্যাগনিফাই করছি, 3.2টাকে টেনে এনেছি এখানটাতে, আর 3.3টাকে টেনে নিয়ে গেছি ওইখানটাতে, ঠিক আছে? এইটা, তাই তো, এইটাকে আমি টেনে নিয়ে গেছি এতদূর। তাহলে এবার 3.2, 3.3, তাহলে 3.2 আর 3.3, তাহলে এবার আমি কি করবো, 3.21 থেকে শুরু করবো, তো 1, তারপর 3.2, 3.21, 3.22, 3.23, 3.24, এমনি করে গেছি, দেখো 3.21, 3.22, 3.23 এমনি করে গেছি। ওরা কি বলেছিল 3.25, তাহলে এটা হচ্ছে 3.25, তারপরে পয়েন্ট হলো 6, তাহলে 3.25 আর 3.26 এর মধ্যে আসবে। এইটাকে আবার এখানে ম্যাগনিফাই করেছি, এটাকে আবার এখানে ম্যাগনিফাই করেছি, ঠিক আছে? এখানটাতে ম্যাগনিফাই করেছি, ঠিক আছে? তাহলে এখানে 3.25, ওখানে 3.26, এখানে 3.26, তাহলে 3.25, তারপরে 1 বসাও, 3.251, 3.252, 3.253, 3.254, 3.255, 3.256, 3.257, 3.258, এটা হচ্ছে 3. এই জায়গাটা হবে 3.258, এটা হচ্ছে 3.259, তারপরে এটা, তাহলে 3.256টা কোথায় হচ্ছে? এই যে দিস ইজ দ্য পজিশন, এটা হচ্ছে সংখ্যা রেখায় স্থাপনের পদ্ধতি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সংখ্যা রেখায় স্থাপনের পদ্ধতি। এই যে আমরা করলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশন। এই যে প্রসেসটা করলাম সংখ্যা রেখায় স্থাপন, এটা হচ্ছে তোমাদের বাংলায় বলছে পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি। কি বলছে? পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি, বাংলায় বলছে পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি, ইংরেজিতে বলছে প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশন। প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশন। ঠিক আছে? হিন্দিতে বলছে উত্তেজিত অবিবর্ধক প্রসঙ্গনা কি বলছে, যাই হোক ওসব বুঝি না। প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে তোমার এক পরীক্ষায় এ ধরনের জিনিস দিতেই পারে, 9-এ তোমাদের দিতে পারে, ঠিক আছে? এই হলো তোমাদের 45, এটা ছিল 46-এ ওইরকম করে তোমাকে 3-4টে সংখ্যা স্থাপন করেছে, চেষ্টা করবে, হ্যাঁ,
চেষ্টা করবে। একটা দিচ্ছে 2.401, দেখে দিচ্ছি, আরেকটা দেখিয়ে দিই নাকি, দেখি একটাই করে দিচ্ছি এই প্রসেসেই, দেখা যাক। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে জ্ঞানের জন্য তো প্রচণ্ড দরকার। সংখ্যা লেখা, এখন সংখ্যা লেখাটা খুব ভালো একটা জিনিস বার করেছে সংখ্যা রেখা স্থাপন, ছেলেদের আইডিয়াটা ক্লিয়ার হবে যে সংখ্যাটার পজিশনটা কোথায়, মানে কি সংখ্যা, এর মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, এমনি সাধারণ ছেলেদের আমরা কি হচ্ছে একটু সাধারণ দশমিকে আমরা বলতাম ও এটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু দশমিকটা যে কত ফ্যাক্টর, কত রকম করতে পারে সেটা তোমরা চিন্তা করতে পারবে না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাপের ক্ষেত্রে এগুলো খুব দরকার। বলছে আমি 46-এর একটা করছি, ঠিক আছে, একটা করছি 46-এর, তোমাকে বলেছে 2.401, 2.401, এটাকে তোমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। দেখো আমি কেমন করছি, আমি আগে সংখ্যা রেখা নিলাম, এখানে সবগুলো নিয়ে নি, 1 2 3, খালি নেই নাকি, 4, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করব, 2.4 কার কার মাঝে হচ্ছে, 2.4টা কোন কোন কার মাঝে, 2 থেকে 3 মাঝে। তাহলে এখানে সংখ্যা রেখে এটা 0 নিলাম, এটা -1 নিলাম, এদিকে অ্যারো চিহ্ন মারলাম, এদিকে অ্যারো চিহ্ন মারলাম, এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, ইত্যাদি দিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে 10 নাকি, মানে 10, ঠিক আছে, ঠিক আছে। এবারে আমরা 2 আর 3 মাঝে, তার মানে 2 আর 3 কে ম্যাগনিফাইং করো, 2 পয়েন্টটাকে এখানে নিয়ে এসো, এটা দাও 2, আর 3 2 এর পর এটা 2 হলো, আর 3টাকে তুমি এখানে নিয়ে যাবে। তার আগে আমি 2 এর পর কি হবে, 2 এর পর 2.1 হবে, 2.2 হবে, এই তো হবে। তো এখানে 2, এটা লেখো 2.1, এটা লেখো 2.2, এটাকে লেখো 2.3, এটাকে লেখো 2.4, এটাকে লেখো 2.5, ঠিক আছে, ইকুয়াল করবে 2.6, 2.7, 2.8, 2.9, এটা হচ্ছে 3। তার মানে 3টাকে কোথায় ম্যাগনিফাই করেছি, এইখানটাতে, তাই না। এবার 2.4 দিয়েছে, 2.4 কোথায় আছে দেখো তো, এই দেখো 2.4। তাহলে 2.40টা 2.40 আর 2, মানে এই সংখ্যাটা 2.4 আর 2.5 এর মাঝে, তাহলে 2.4কে এখানে ম্যাগনিফাই করে নিয়ে চলে এসো। 2.4 তারপর কত হবে, 2.41, তারপর হবে 2.42, তারপর হবে 2.43, ইত্যাদি এমনি করে করে যাবে, ঠিক আছে। এইখানে দেবে হয়তো এইটা ম্যাগনিফাইং করে 2.5 করে দেবে এখানটাতে, এটা পরপর দেবে কিন্তু সবগুলো দেবে, ঠিক আছে, কারণ 4 5 6 7 8 9 10 এমনি করে দেবে। এইবারে আমি 2.40 পেয়েছি, 2.401 কার মধ্যে বসবে, 2.401 কার মধ্যে বসবে, 2.401, তাহলে 2 পয়েন্ট, আমি 2.4 আর 2 এটা বসবে 2.4 আর 2.41 এর মাঝে। তাহলে এইটাকে আবার ম্যাগনিফাইং করতে হবে, এটাকে এখানে দাও 2.4, আর এখানে 2.41, তারপরে 2.42, তারপরে 2.43, তারপরে 2.44, এমনি করে ম্যাগনিফাইং করো, 2.45 ইত্যাদি ইত্যাদি করতে থাকবে। তাহলে 2.41-এর পজিশন 2.41, ঠিক আছে। তো 2.41 2.42, এবার আমাকে বলছে 401টা কোথায় বসবে, তাহলে 2.4 আর 2.41-এর মাঝে বসবে, এটার মধ্যে বসবে, এটার মধ্যে বসবে, তারপর এইটার মধ্যে বসবে, দেখো 2.4 আর 2.41-এর মাঝে। তাহলে এখানে আবার এটাকে ম্যাগনিফাইং করো, এটাকে আবার ম্যাগনিফাইং করলে শেষ বোধ হয়, 2.4টা এখানে দাও, আর 2.41টাকে ওদিকে নিয়ে যাবে, তাহলে 2.4-এর পর কি হবে, 2.41, এটা সরি, এটা 2.41 ছিল, 2.41, এটা 2.42, তাহলে তারপরটা কি হবে, 2.411, তারপরে 2.422, এমনি করে আসবে 2.4929, তারপর আসবে 2.42, তাই তো, 2.41, হ্যাঁ 2.4
1, এটা 1, 2.412, 2.419, তারপরে আসবে 2.42, ঠিক আছে। এই 2.42টা এখানে ম্যাগনিফাই করবো। তোমার কত আনতে বলেছে? 2.401, 2.4, তাহলে 2.401 আবার কোথায় আসবে? 2.401, তার মানে 2.401, রাইট। এটা 2.4 থেকে শুরু হয়েছে, তাহলে 2.401, 401, 2.40, আচ্ছা 401, এই পয়েন্ট আসবে 2.402, ঠিক আছে। এটা হচ্ছে 2.401, রাইট। এইভাবে তোমাদের আসবে। তো তোমাদের করে দিলাম এগুলো, ঠিক আছে। 46 পর্যন্ত, 46-এর একটা করলাম, ঠিক আছে। এগুলো তোমরা এবার পারবে। এর পরের দিন আমি শুধু ডাইরেক্ট চলে যাব কোষে দেখিতে। এর পরের দিন আমি ডাইরেক্ট চলে যাব কোষে দেখি 1.3-তে। তাহলে এই যে মূলত সংখ্যা যে চ্যাপ্টার, এটাই বোধ হয় এরপরে, হ্যাঁ এটাই মূলত সংখ্যা শেষ। তারপর এই পরের চ্যাপ্টারটা, মানে এটাই কোষে দেখি 1.3। পরের দিন তোমাদের কোষে দেখি 1.3 করে দেবো। আশা করি আজকের জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, মাথায় ঢোকানো খুব দরকার আছে। এর উপর নির্ভর করে আমি কোষে দেখি করাতে পারবো, কোষে দেখি করবো, যতগুলো সম্ভব ম্যাক্সিমামটাই করে দেওয়ার চেষ্টা করব আমি। তোমাদের সব অঙ্ক করার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমরা যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর বন্ধুদের আরও উৎসাহিত করবে, কারণ আমার ভিডিওতে আমি যেটুকু বুঝি, অন্তত অঙ্কটা আমি যেভাবে তোমাদের করাবো, আর অঙ্ক অন্য কোনো হেল্পের বিশেষ কিছু দরকার হবে না। কিন্তু একটা জিনিস, আমার অঙ্কের নিয়মই হচ্ছে আমি বইয়ের কিন্তু পর পর করতে চাই। পর পর না করলে কিন্তু শিখবে না। ওই ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট তুমি এখন থেকে বিচার করতে যেও না। তুমি যখন অঙ্ক করবে, অঙ্ক যখন তুমি ভালো আস্তে আস্তে শিখে যাবে, তুমি অঙ্কের ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট বলতে পারবে। আমার ওপর ডিপেন্ড করতে হবে না, অর্থাৎ সাজেশনের ওপর ডিপেন্ড করতে হবে না। অঙ্কের কোনো সাজেশন কিন্তু এভাবে হয় না, অঙ্কটা বোঝার জিনিস, ঠিক আছে। তাহলে আজকে এখানে রাখছি, ধন্যবাদ।